নমস্কার। বাংলা স্ফিয়ারের দ্বীপ্রাহরিক দুটি এপিসোডের পর সান্ধ্যকালীন এপিসোডের জন্য বসেছি। এখনো পর্যন্ত সরকারিভাবে পরিষ্কার নয় মুখ্যমন্ত্রী আগামী সোমবার এসআইআর সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন কিনা। সরকারিভাবে বা দলীয়ভাবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেটা কনফার্ম করা হয়নি। কিন্তু যেহেতু একেবারে মুখ্যমন্ত্রীর কেনা গোলাম খবরের কাগজগুলোর একযোগে বলছে তার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তখন ধরে নিতে হবে তারা না জেনে একথা লিখছে না, সুতরাং তিনি যাচ্ছেন। আমি জানি না মুখ্যমন্ত্রী গেলে এই এসআইআর প্রসেসের উপরে কি বাড়তি চাপ তিনি সৃষ্টি করতে পারবেন। অনেকে বলছেন মুখ্যমন্ত্রী সেদিন সওয়াল করেছেন, আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আগের দিন। দেখুন, এগুলো সবই হচ্ছে চাটুকারদের অসত্য ভাষণ। মুখ্যমন্ত্রী যদি সওয়াল করতেন তাহলে ওই আইনজীবীদের তালিকায় যে বিস্তৃত তালিকা সুপ্রিম কোর্টে প্রতিদিন যারা হাজিরা উপস্থিত হন বিভিন্ন পক্ষে, তাদের নাম লেখা থাকে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও নেই। দুই, সেদিনই সূর্যকান্ত যে আদেশটি দিয়েছেন বা অর্ডার দিয়েছেন, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই দু চারটে কথা বলেছিলেন তার কোনো উল্লেখই নেই। তার ইন্টারভেনশনকে সুপ্রিম কোর্ট সরকারিভাবে কোনো মান্যতাই দেয়নি। তার মানে দাঁড়ালো ভবিষ্যতে সুপ্রিম কোর্টের রেকর্ড খুলে কেউ যদি দেখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় নামক কোনো মহিলা সেখানে গিয়ে কোনো মামলায় সওয়াল করেছেন কিনা তিনি খুঁজেই পাবেন না। এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপিয়ারেন্সের প্রকৃত গুরুত্ব। কিন্তু এখন এখানে স্তাবক চাটুকার পদলেহীদের এমন একটা বাড়বাড়ন্ত হয়েছে যে একসময় আমি যে কাগজে কাজ করতাম, যে কাগজের জন্যই আমাকে আপনারা কিছুটা হলেও চেনেন, তাদের যে একটা ওয়েব ভার্সন আছে সেখানে যেভাবে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হাস্যকর নাটুকেপনাকে একটা বিরাট রাজনৈতিক জয় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, দেখে আমার মনে হলো এই স্পেনে বা লন্ডনে এক দুবার গেলেই কি এই রকম ছোঁয়া লাগে নাকি যে মালিক কর্তৃপক্ষ নিজের সম্পাদকের পদ খুইয়েছিলেন মমতার বিরুদ্ধে কংগ্রেস আর সিপিআইএমকে জেতাবেন এই মরণপণ প্রতিজ্ঞা নিয়ে, তিনি এখন পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে মনে করছেন মমতা রাখে তো তিনি থাকেন, না রাখলে তার ঘোর বিপদ। দেখুন, যাবেন কি যাবেন না সেটা তার অধিকার। তিনি যেমন একটি পিটিশনার, তেমনি আরও একটি পিটিশনার আছেন যাদের আবেদনের নিয়ে সুপ্রিম কোর্টকে সেদিন শুনানি করতেই হবে। সেটা হচ্ছে সনাতনী সংসদ বলে একটি সংস্থা, যারা ওই একই সঙ্গে একটা আবেদন করেছিল এবং সেই আবেদনেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্টি, এই যে শেষ দিন তুষার মেহতা সলিসিটর জেনারেল উঠে দাঁড়িয়ে বললেন যে স্যার আরেকটা মামলা আছে সেটাকেও আপনি সোমবার শুনুন, যেখানে আমাদেরও পার্টি করা হয়েছে, সেখানে আমাদের বক্তব্যও আমরা সামনে তুলে আনব, তারপর সবার কথা শোনার পরে আপনাদের যা মনে হয় আপনারা তাই বলবেন।
এখন এটাই প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট, আমি আশা করি সোমবারই তাদের চূড়ান্ত যা জানানোর জানিয়ে দেবে। কেননা এইভাবে দিনের পর দিন একটার পর একটা আবেদন করে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করার খেলাটা তারা ধরে ফেলেছেন, এবং সোমবারের পর এসআইআর সংক্রান্ত, এক পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত আর কোনো শুনানি সেখানে হবে কি না সেটা ঘোরতর সন্দেহের বিষয়। কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যথাটা আসলে সেখানে নয়। মুখ্যমন্ত্রীর একটা প্রচণ্ড ব্যথার খবর আজ সুপ্রিম কোর্ট থেকে এসেছে। সেটা হলো যে সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে নির্বাচন কমিশন একটা কাউন্টার অ্যাফিডেভিট, পাল্টা হলফনামা আজ সুপ্রিম কোর্টে জমা করেছে, যেখানে বলা হয়েছে যে এই যে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে হিংসাত্মক ঘটনা ঘটছে, জোর জবরদস্তির ঘটনা ঘটছে, ইলেকশন অফিসিয়ালসদের কাজে বাধা দেওয়া হচ্ছে, এবং সব মিলিয়ে একটা নৈরাজ্যের বাতাবরণ সৃষ্টি হয়েছে, এর মূল কারণ হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক বক্তৃতা, বক্তব্য এবং অনবরত সেটা করে যাওয়া। একে তো 9 তারিখে হবে এসআইআর, 10 তারিখে হবে আইপ্যাকের মামলা। সুতরাং 24 ঘন্টার মধ্যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে 2টি ভিন্ন মামলায় আমাদের মুখ্যমন্ত্রী অভিযুক্ত হিসেবে প্রতিপন্ন হচ্ছেন। এরপর তো আমরা একটাই স্লোগান দিতে পারি, জয় বাংলা, জয় মা মাটি মানুষ। আচ্ছা, আসা যাক তাদের বক্তব্যটা কি। ইসিআই এর অভিযোগ হলো যে স্টেট অথরিটি অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ প্রশাসন এই ধরনের ঘটনাবলীর মোকাবিলায় কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। তারা কোনো এফআইআর দাখিল করছে না, বুথ লেভেল অফিসারদের কমপ্লেন্টও গ্রাহ্য করছে না, এবং তারা বলেছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য অনলি স্টেট where election officials performing SIR duty are facing such obstruction, while the process is going on fairly smoothly in other states. এটা তো বারবার তো আমরা বলছি, দিদিমণির নেতৃত্বে পশ্চিমবঙ্গ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করুক, সিসেশন ক্লেম করুক, তারপরে দেখব তৃণমূল কংগ্রেসের কলজেতে কত জোর আছে। দেখুন, অনেক প্রাচীনকালে মাত্র 6-7 জন পাঠান ঘোড়ার পিঠে চড়ে জায়গাটা কেমন সেটা রেকি করতে আমাদের এই বঙ্গে ঢুকে পড়েছিল। তার ফল কি হয়েছিল জানেন তো? তৎকালীন প্রশাসক লক্ষণ সেন পড়ি কি মরি করে সেই যে গঙ্গা পেরিয়ে পালিয়েছিলেন, তারপর আর এদিকে আসার সাহস করেননি। সুতরাং বাঙালির বীরপুঙ্গবদের আসল পরীক্ষা যখন আসে, তখন তারা কত বড় যোদ্ধা, কত বড় ফেরেববাজ সেটা সামনে এসে যায়। আমার ধারণা তৃণমূল কংগ্রেসেরও সেই রকম একটা পরীক্ষার সম্মুখীন হওয়ার সময় এসে গেছে। দে হ্যাভ বিন ফ্লেক্সিং মাসল ফর টু লং, ফর দ্য রং কজ। এবং যেহেতু এই কেন্দ্রীয় সরকার কি জানি কোন মায়াজালে আবদ্ধ, তারা এত কিছু নক্কারজনক ঘটনা দেখেও একটা চিঠি লেখার পর্যন্ত প্রয়োজন বোধ করে না যে পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট সৃষ্টি হচ্ছে, সাংবিধানিক প্রক্রিয়া ভেঙে পড়ছে, আপনাকে সতর্ক করছি যে আপনি এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিন, না নিলে কেন্দ্রীয় সরকারকে অন্যরকম ভাবতে হবে।
আরে মুখ্যমন্ত্রী নিজেই তো সেই সাপের গল্প কোট করে বারবার বলে গেলেন। সাপ নাকি বলেছিল, সাপকে নাকি ঠাকুর বলেছিলেন যে আমি তো তোকে কামড়াতে বলিনি, শুধু ফোঁস করতে বলেছি। কিন্তু এত বড় ক্ষেত্রেও আমরা কেন্দ্রীয় সরকারকে ফর সাম রিজনস বিয়ন্ড আওয়ার কম্প্রিহেনশন একটা ফোঁস করতেও দেখি না। ওই যেসব ফোঁসফাঁস সামান্য একটু আধটু হয়, সেটা যখন তারা কলকাতায় আসেন, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা চোখের সামনে ভাসে, তখন কিছু রাজনৈতিক ভাষণে কিছু গরম গরম কথা শব্দ তরঙ্গে উড়িয়ে দিয়ে তারা যে যার মতো করে আবার ফিরে যান। এখন ইসিআই বলছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের এগেনস্টে যে তিনি কি করছেন, তিনি ফিয়ার মঙ্গারিং করছেন, আর সবচেয়ে বড় কথা এমন প্রভোকেটিভ স্পিচেস দিচ্ছেন, এর ফলে এমন একটা পরিবেশের সৃষ্টি হচ্ছে যেখানে ইলেকশন অফিসিয়ালসরা কাজ করতেই ভয় পাচ্ছেন। বেশ কয়েকজন ইলেকশন অফিসিয়াল ইতিমধ্যেই সিইওকে সরাসরি চিঠি দিয়ে এসআইআরের এই প্রসেস থেকে নিজেদের প্রত্যাহার করার কথা জানিয়েছেন। এখন এই যে কাউন্টার অ্যাফিডেভিট বা হলফনামাটি, এটি জমা পড়েছে সনাতনী সংসদ যে পিটিশন করেছিল, এবং এই পিটিশনটা খুব ইন্টারেস্টিং। সনাতনী সংসদ কিন্তু এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা, সমর্থন ইত্যাদি চাইছে না। তারা চাইছে সুপ্রিম কোর্ট রাজ্যের পুলিশ অফিসারদের ইসিআই এর নিয়ন্ত্রণে নিয়ে আসুক টিল ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোলস। তার জন্য অবশ্য বেশি দিন আর বাকি নেই, কিন্তু যে কটা দিনই বাকি থাকুক না কেন, যদি রাজ্য পুলিশকে যে কাজ তাদের নোটিফিকেশন হয়ে যাওয়ার পরে বাধ্যতামূলকভাবে করতে হবে, সেটা এখন থেকেই করতে হয়, তাহলে একটু হলেও তো তৃণমূলের দাপাদাপি বন্ধ হতে বাধ্য। এবং এখানে একের পর এক উদাহরণের কথা বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে গত বছর 24শে ডিসেম্বর আমাদের এখানকার সিইও অফিসের সামনে কি বলা হয়েছিল। তাদের এক্স্যাক্ট অভিযোগটা হচ্ছে যে মব অ্যাটেম্পটেড ফোর্সফুল এন্ট্রি ইনটু দ্য অফিস অফ চিফ ইলেকট্রাল অফিসার, vandalized the office, locked the CEO's office from outside, and obstructed officials from discharging their duties. The ECI claims that no FIR has been registered over the incident, much less anyone apprehended. Be that as it may, the top electoral officers in the state have been designated one পার্সোনাল সিকিউরিটি অফিসার ইচ। ওই ঘটনাটা তো ঐতিহাসিক ঘটনা, আমরা সবাই দেখেছি কিভাবে একটা হঠাৎ করে একটা বিক্ষুব্ধ জনতা এমনভাবে চিফ ইলেকশন অফিসারের অফিসে ঢুকলো যেন একটা দাঙ্গার সময় একটা গোষ্ঠী যখন আরেক গোষ্ঠীর দোকানপাট জ্বালিয়ে দেয়, প্রায় সেই রকম জঙ্গি মনোভাব নিয়ে। এবং এটা তো সত্যি যে যারা সেই হিংসাত্মক কাজে লিপ্ত ছিল তাদের কারুর বিরুদ্ধে কাউকে চিহ্নিতও করা হয়নি, কারুর বিরুদ্ধে এফআইআরও করা হয়নি। এ সম্পর্কিত সিইওর যে চিঠিপত্র তিনি পুলিশের কর্তৃপক্ষকে লিখেছিলেন, বিশেষ করে সিপিকে বা হোম সেক্রেটারিকে, সেগুলো এতক্ষণে নিশ্চয়ই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এখন ইসিআই এই কাউন্টার এফিডেভিটে বলছে CEO West Bengal is the only electoral officer in the country who has been accorded Y+ category security after threats assessment by the Ministry of Home Affairs, Government of India. কল্পনা করুন, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, তার মানে 12টা রাজ্যে সিইও আছেন। আমাদের মনোজ আগরওয়ালের দুর্ভাগ্যটা ভাবুন,
যে একমাত্র তাকেই না চাইতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তার নিরাপত্তার প্রশ্নটি সরেজমিনে বিবেচনা করে তাকে Y+ ক্যাটাগরি সিকিউরিটির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বাস্তবায়িত করেছে। তার মানে মনোজের প্রাইভেট লাইফটা কার্যত লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, কেননা যেখানে যাচ্ছেন সঙ্গে এতজন নিরাপত্তারক্ষী নিয়ে যেতে হচ্ছে, যেটা অবশ্যই তার এতদিনের অভ্যেস বিরোধী। সে যাই হোক, এফিডেভিটটা কথাও বলছে যে আমরা এ পর্যন্ত কি দেখতে পেরেছি, আমাদের খুঁজে পেয়েছি 58 লাখ ভোটারকে যারা অ্যাবসেন্ট, ডেড, শিফটেড ক্যাটেগরিতে রয়েছেন। 1.51 crore notices are being issued by the EROs to ascertain status of voters. As such, cooperation of the state government at this stage is crucial. বলাই বাহুল্য। তারপরে অ্যামং আর এই কী থ্রেট এবং অবস্ট্রাকশন হয়েছে, বিশেষ করে পলিটিশিয়ানস ইন দ্য স্টেট, ইসি হাইলাইটস এ স্টেটমেন্ট by a sitting West Bengal minister that he will break the legs of election commission. সম্ভবত এটা মনিরুল বলেছিল, আমার ঠিক এখন মনে আসছে না। A statement by an MLA that deletion of names during SIR would constitute playing with fire, and public declaration by the state CM urging the public to take law into their own hands. এর চাইতে সিরিয়াস ইন্ডাইটমেন্ট কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু হতে পারে? ইসিআই সরাসরি বলছে, মানুষকে বিক্ষুব্ধ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বারবার বলছেন যে প্রয়োজনে আপনারা আইন নিজেদের হাতে তুলে নিন। The Honorable Chief Minister of the state had persistently delivered a series of public addresses that are inherently provocative, thereby endangering an atmosphere of intimidation among the election officials tasked with the preparation and revision of the electoral roll, the affidavit states. এরপরে 2026 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ গত মাসের 14 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাংবাদিক বৈঠক থেকেও তারা কোট করে দিয়েছে এই এফিডেভিটে। বলছে, Mamata Banerjee is reported to have engaged in fear-mongering, disseminated misleading and erroneous information regarding the SIR process, overtly threatened and targeted election officials, and sought to incite alarm among the electorate. সুতরাং মমতা কি করছেন, কি বলছেন, কখন কি কোথায় যাচ্ছেন, এই সব কিছু ইসিআই এর নজরে আছে, অন্তত এইটুকু আমরা জানতে পারছি। কিন্তু চোর পালিয়ে যাওয়ার পরে বুদ্ধি বেড়ে কী লাভ হয় আমরা সেটা বুঝতে পারি না অবশ্য। জ্ঞানেশ কুমার, যার ক্ষুরধার জ্ঞান এবং বুদ্ধির জন্য সম্ভবত তার পিতামাতা এই নাম রেখেছিলেন, এই ঘটনাগুলো যার আজকে বলা হচ্ছে 6 ফেব্রুয়ারি, এগুলো কোনোটা গত বছরের, কোনোটা এই বছরের গোড়ায়। এতদিন ধরে ইসিআই তাহলে কি করছিল? ফিডিং বোতলে মুখ রেখে ঘুমাচ্ছিল? এখন শুধু তাই নয়, এরপরে যেটা বলছে যে সিএম মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ হলো তিনি একজন মাইক্রো অবজারভারকে নাম করে উল্লেখ করেছেন তার কোনো একটা বক্তৃতায়। এটা কেন করা হয়? It amounted to isolation and targeting an election official performing statutory duty and subjecting him to unwarranted pressure and intimidation. আর আমি বাংলা করে বলতে চাইছি না, নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে এমনতর অভিযোগ জমা পড়তে পারে, এটাই তো আমার বিশ্বাসের বাইরে ছিল। সে যাই হোক,
এখন the affidavit claims that such actions, speeches have resulted in intimidation of election officials to the extent that a collective protest letter was written by 9 micro-observers of CEO, West Bengal, formally withdrawing from SIR duties. এ তো আমরা দেখেইছি, আমরা জানি। Also seeks to highlight an incident of when the office of a block development officer where SIR work was going on was allegedly attacked and ransacked by a group of 700 people. অবশ্যই কেয়ার অফ মনিরুল ইসলাম। এখন সোমবার এই বিষয়টি উঠবে সুপ্রিম কোর্টে এবং দ্বিতীয়বার আবার হংসমধ্যে বকজতা হওয়ার সুযোগ সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে কিনা তা নিয়ে আমার ঘোরতর সংশয় আছে। একবার যদি এই ধরনের আহ্লাদ শিরোধার্য হয় তাহলে সুপ্রিম কোর্টের পক্ষে তা বিপজ্জনক প্রেসিডেন্ট হয়ে দাঁড়াতে পারে। পিটিশনার উপস্থিত থাকতে পারেন, যদি তিনি মনে করেন আর্গু করতে পারেন, কিন্তু গাছেরও খাবো তলারও কুড়ব। আমি শুধু পাদটিকা দেব আর আমার ভারী ভারী দামি দামি লয়াররা আসলে প্লিডিং করবে, দুটো একসঙ্গে চলবে না। সুতরাং সোমবার আমি চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই সুপ্রিম কোর্টে যান। কত ধানে কত চাল, যখন তুষার মেহতা উঠবেন, যখন এই সনাতনী সাংসদের অ্যাডভোকেট উঠবেন এবং তাকে পিন পয়েন্ট করে যা যা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে তা তুলে ধরবেন, তখন কিন্তু নো স্যার নো স্যার নো স্যার বলে চেঁচালে আদালত সেটাকে ডিস্টারবেন্স ছাড়া আর কোনো কিছু বলেই মনে করবে না। সুতরাং দেখা যাক কিসমে হ্যাঁ কিতনা দাম। নমস্কার, ভালো থাকবেন, 8টায় ফিরে আসবো।